Namaskar, welcome to Sunrise Presents Didi #1 Season 8 co-powered by Dabur Red Paste, Berger Easy Clean Fresh, Savlon এবং Keaset Aromatherapy, Cosmetic Partner iTex Dazzler, Jewelry Partner HK Dotto Jewelers, Special Partner Cucina Small Appliances এবং Darshan Super 3 Agarbatti. অনেক অসম্ভবকে সম্ভব করেছেন যারা, অনেক পারিনাকে আমি পারিতে বদলে ফেলেছেন যারা, তারাই কিন্তু আপনাদের বাংলার নাছোড়বান্দা লড়াকু দিদি। তারাই আমাদের শক্তি, তারাই আমাদের দিদি #1। সেই রকমই 4 দিদি আজ আসছেন আমার মঞ্চে। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমে আছেন সুধা দত্ত। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি হলাম একজন মিস্ত্রিকা স্ত্রী। কিভাবে হলাম সেটাই তোমার কাছে গল্প করতে এলাম। মিস্ত্রিকা স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, শুনতে হবে গল্পটা। সুমনা সরকার। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। দারুণ। তোমার রূপ দেখে আমি থাকতে পারলাম না, আমি 2 লাইন গান গেয়ে দিলাম। থ্যাংক ইউ। কোত্থেকে আসছেন আপনি? আমি পুরুলিয়া থেকে আসছি। আমি নিজের সংসারকে সামলে নিজের মনের যে ইচ্ছা ওটাকে কিভাবে পুরো করেছি তোমার সাথে গল্প করবো। ওকে, থ্যাংক ইউ। শুনবো গল্প। শ্রীরাধা সাঁতরা। নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই দিদি #1-এ আসা। আজকে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি ছোটোখাটো একটু হাতের কাজ করি দিদি, আচ্ছা। সেই থেকে আমার সংসার চালাই। আচ্ছা। এবং তার সঙ্গে আরও 25টি মেয়েকে আমি এই হাতের কাজ শিখিয়ে তারাও এই পয়সা থেকে উপার্জন করে সংসার চালাই দিদি। বাহ, খুব সেই ভালো। কথা আপনার সঙ্গে বলবো বলে সব শুনবো গল্প তোমার শ্রীরাধা। শিখা দাস। নমস্কার দিদি, আমি ঢাকুরিয়া থেকে এসেছি। আমার একটা স্টেশনারি দোকান আছে, আর আমি আমার মেয়েকে কি করে বড় করলাম আর স্বামীকে কিভাবে পাশে পেলাম তার কথাই বলবো আপনার সঙ্গে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মে ভেজেতে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে আমরা কথা বলবো সুধার সাথে। মিস্ত্রিকা স্ত্রী, এই গল্পটা কি ব্যাপার? আমার হাজব্যান্ড পুরনো ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনের দোকান আছে। তা ওখানে লেবার থাকে, 3টে কর্মচারী থাকে। তারপরে আমার হাজব্যান্ডও থাকে। আমার হাজব্যান্ডকে কাজ করতে গেলে, কারো ফ্রিজ বা এসি সারাতে গেলে তার বাড়িতে যেতে হয়। তারপরে কর্মচারীগুলো কি করলো, প্ল্যানিং করে অনেক বছর ধরে থাকার পর তাদের মাইনেও বাড়িয়ে দেওয়া হলো এবং তারা এ করলো একসঙ্গে সব কটা ছেড়ে দিল। ভাবলো যে মালিককে ডুবিয়ে দেওয়া যায়। তখন আমার ছেলে ছোট ছিল, কিন্তু 4-5-এ পরে রেখে দেওয়ার মতন। ছেলেও 8টায় স্কুল বেরিয়ে যায়, হাজব্যান্ডও 10টায় বেরিয়ে যায়। তারপর দোকানটা বন্ধ করে ওকে কাজে যেতে হয় একা একা। বাড়িতে এসে গল্প করে যে লেবারগুলো নেই, দোকানটাও বন্ধ থেকে যায়, কাজগুলোও আসে না। কারণ একটা ফ্রিজ খারাপ হলে সে বলতে আসে যে ফোন নাম্বারটা বন্ধ থাকলে কাকে বলবে। তখন বললাম আমি তো বাড়িতে লং টাইমই বসে থাকছি, ওরা না এলে তো আমার কোনো কাজ নেই। আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ডের দোকানটা 10-15 মিনিট মতন, সেখানে আমি সাইকেল চালিয়ে আমি টিফিন করে নিজের নিয়ে এবার চলে আসলাম। এবার ওইভাবেই দোকানে থাকা, তাহলে দোকানটা খোলা থাকলে কাজকর্মগুলো এলে আমি নিতে পারি, শুনতে পারি, দেখতে পারি। এইভাবে করে করি। তারপরে এখানে দীর্ঘ 3-4 বছর থাকার পর ছেলেটাকেও চাবি দিয়ে দিই, ছেলেকে বোঝাই যে এইভাবে বাবু খুলে খাবারটা রেখে ঢেকে দিয়ে আসি, যে স্কুল থেকে খাবি বা সন্ধ্যাবেলা টিফিন খাবি। এইভাবে স্বামীকে দিতে দিতে রোজগারটা বাড়ছে, কিন্তু ওদিকটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। সংসারটা বলতে ছোট্ট বাচ্চা, এবার সে টিফিন খাচ্ছে না। ও হয়তো মা বাবার জন্য দুঃখী হয়ে যাচ্ছে, মা তুমি কখন আসছো, মা কখন আসবে। হয়তো হাজব্যান্ড হয়তো 8:30 9টা বেজে যাচ্ছে, ঝড় জল বৃষ্টি, ফিরতে পারছি না, ও না এলে দোকান বন্ধ করতে পারছি না, ওদিকটা ক্ষতি হয়ে যাচ্ছে। তখন ভাবলাম যে এক কাজ করা যাক, কিছুটা টাকা পয়সা যেহেতু এদিক থেকে আমি করতে পারছি, ওকে সাহায্য করতে পারছি, তাহলে দোকানটা করা হোক বাড়ির সাথে। তাহলে বাড়ির সঙ্গে আমি একটা দোকানও করি, ছেলেটাও দেখা হলো, সংসারটাও দেখা হলো। সেই দোকানে কি হয়? সেই দোকানে একই জিনিস, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনে পুরোনো কাজ বাড়ির সাথে লাগোয়া হয়ে গেল। হ্যাঁ, বাড়ির সঙ্গে লাগোয়া হলো, 2টো দোকানও হয়ে গেল, ওখানেও লেবার পেয়ে গেছে রাখে। এখানে কাজটা আমি নিতে পারি, কি খারাপ হলো না হলো। দাদা কে আছেন? দাদা তো সারা দেয় না, আসে বৌদি, হ্যাঁ আসছি, তার ফোন নাম্বারটা কিন্তু আমার চাই। আমি হচ্ছি ডাক্তার, আমার হাজব্যান্ড করে ওটি। আমাকে রোগটা জানতে হয় তার কি হয়েছে, ফ্রিজের সিঙ্গেল ডোর না ডবল ডোর, কি কোম্পানি ফ্রিজ, এগুলো আমার হাজব্যান্ডই শিখিয়ে দিয়েছে, ওর হাত থেকেই শেখা। বলেছিল আর্ধাঙ্গিনী আনবে, এ দেখছি লেবার নিয়ে চলে এসেছে। আবার লম্বা মেয়ে
চাই, কারণ আমি তো জানতাম না যে আমাকে ল্যাম্প লাগাতে হবে, তুলে ওঠে ল্যাম্প লাগানো, একটা পয়সা ইলেকট্রিশিয়ানকে দেয় না, সব নিজে করে, নিজেও করে আমাকেও করায়। তো এগুলো শিখে গেলেন আপনি পুরো? হ্যাঁ, কিছুটা পারি, কিছুটা শুনে 22 বছর লাইফ কাটাচ্ছি, তো শুনে শুনে ও কি করতো, এই মালটা নিতে আসবে, থার্মোস্ট্যাটটা নিতে আসবে, দিয়ে দিও, হ্যাঁ ফ্রিজের একটা আসবে নিতে, দিয়ে দিও, হ্যাঁ, এই শুনে 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 ব্যাস মুদিখানার মতন হয়ে গেছে অবস্থা। লাইফটাকে খুব এনজয় করে কাটাতে চাই, মানে খুব হাসির মধ্যে। আমি চাই যে আগামী দিনে আমার ছেলে আরো বড় হোক, ভালো হোক, সুস্থভাবে ছেলে মানুষ এখন হোক। কত বড়? ছেলে এখন 8-এ পড়ছে, 13 বছর বয়স, আর হাজবেন্ডকে নিয়ে 3 জনে মিলে চলছি। খুব ভালো, দারুণ লাগলো কথা বলে। সুধা, খুব ভালো, ভালো থেকো, এবং তোমার এই কাজের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। আজকের গেম শুরু করার আগে তোমাদের 4 জনকে 4টে চিট দেবো। সেই 4টে চিটে 4টে ঘরের নাম লেখা রয়েছে। যে যে ঘরটা পেয়েছো সেই ঘরে তোমাদের খেলা আছে, সেই ঘরে তোমাদের কাজ আছে। প্রথমে খেলবে সুধা। সুধা, কি লেখা আছে তোমার? ডাইনিং রুম। তাহলে তোমার খেলা আজকে ডাইনিং রুমে, এবং ডাইনিং রুমে কি খেলা আছে সেটা তুমি আর আমি গিয়ে দেখব। এখন এখানে লেখা আছে তোমার কি কাজ, দেখে নাও। পাউরুটিতে মাখন দিই, ডিমের খোসা ছাড়া কাপে চা ঢালি। চা। ভেরি গুড, নেক্সট নাও। আর একটু লাগাও প্রপারলি সব করা জায়গায়। ভেরি গুড, ওকে। সুধা খেলাটা শেষ করেছে 42 সেকেন্ডসে। চলো। সুমনাদি, সংসার সামলে নিজের স্বপ্ন পূরণ করেছেন। হ্যাঁ, ঠিক তাই। শুনি একটু আপনার গল্প। আমি ঝাড়খণ্ডে গমিয়া বলে একটা জায়গাতে থাকতাম, মানে আমার জন্ম ওখানে হয়েছে। আমরা 1 ভাই 1 বোন। আমার মা বাবা আমাদের কোনোদিন কোনো কিছুতে কষ্ট দেয়নি। পড়াশুনো, খেলা, গান বাজনা সবটাই আমরা ছোটবেলায় পেয়েছি বা করেছি। আমরা যখন বাইরে যেতাম, মা বাবার সাথে কোথাও এদিক ওদিক বেড়াতে যেতাম, তখন রাস্তা দিয়ে পেরোচ্ছি, ধরুন ছোট ছোট বাচ্চাদের দেখতাম যার মা কাঠ কাটছে, বাচ্চারা অমনি পড়ে আছে, তখন আমার মনে ভীষণ কষ্ট হতো। ওই ছোট বয়স থেকে আমার খুব কষ্ট হতো। আমি দেখতাম আমরা যে সুখ সুবিধাটা পেয়েছি এইটা এই বাচ্চাগুলো পাবে না। তখন থেকে আমার মনের মধ্যে স্ট্রাইক করতো যে আমি যদি কোনোদিন কিছু করতে পারি, আমি যদি কোনোদিন একটু বড় হয়ে একটু পড়াশুনো করতে পারি, নিজে পায়ে দাঁড়াতে পারি, তাহলে আমার প্রথম উদ্দেশ্য হবে এই সব বাচ্চাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। এইটা আমার মাথাতে প্রথম থেকেই ছিল। একাডেমিক যে কোয়ালিফিকেশনটা ওটা পুরো করতে পারিনি, মানে ক্লাস 12-এই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার হাজব্যান্ড ভীষণ আমার হেল্প করেছে, আমার ফ্যামিলি, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই খুব হেল্প করেছে। পড়াশুনোটা আমি পুরো চালিয়ে গেছি। সাথে সাথে আমি নিজের মিউজিকটা, ক্লাসিক্যাল মিউজিকে MA পর্যন্ত করে নিয়েছি। বাহ। এর সাথে সাথে আমার ছেলে হয়, তারপরে আমার মেয়ে হয়, ওদেরকে বড় করা সেই সময়টা একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সবগুলোই খুব আনন্দের সাথে আমি করে গেছি। যখন আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেল, তখন আমার মাথার মধ্যে এলো যে এবারে আমাকে কিছু একটা করতে হবে। কিছু পয়সা, আমি আগে থেকে স্টেজ শো করতাম, প্রোগ্রাম করতাম, গান বাজনা নিয়ে প্রথম থেকেই থেকেছি। তখন আমি কি করলাম, একটা কিডস হোম বলে ছোট মতন স্কুল 2-4টে বাচ্চা নিয়ে শুরু করলাম। 2-4 জন টিচার রাখলাম। দেখলাম 1 বছর পর 100 থেকে 150 বাচ্চা হয়ে গেছে। খুব আনন্দ হলো আমার যে যাক কিছু বাচ্চা তো স্কুল আসছে। তখন আমি কি করলাম, ওটাকে বাদ দিয়ে ওটা কিছু টিচারদের আন্ডারে দিয়ে আমি অন্য একটা স্কুল চেষ্টা করলাম যে যদি আমি আরেকটা কোনো জায়গাতে আরেকটা স্কুল করতে পারি। অমনিভাবে আরেকটা স্কুল করলাম বাবলিং বার্ডস বলে। ওইভাবে 1 বছর চালিয়ে ওই স্কুলটাকে একটুখানি বাড়িয়ে, স্কুলটাকে একটু ভালো করে, মানে তাদের শিক্ষা দিয়ে, তাদেরকে টয়েস দিয়ে, অনেক রকম করে ফুডিং করে ওই স্কুলটাকেও আমি 100-150 বাচ্চা করলাম। এর মধ্যে আমার নাম একটু একটু ছড়িয়ে গেছিল যে ये पत्थर को भी छू लेती है तो कंचन बन जाता है। তারপর আমাকে 3rd স্কুল সেক্রেট এফোর্ট পাবলিক স্কুল,
ওখানে ডাক পড়ে যে ম্যাম আপনাকে আসতেই হবে, আমাদের স্কুলকেও এইভাবে বাচ্চা বাড়াতে হবে। তখন আমি কি করলাম, ডোর টু ডোর যেতে লাগলাম। সানডেতে আমি সব টিচারকে নিয়ে ক্যাম্পেনিং করতাম, পুরো গ্রামে গ্রামে যেতাম, আগে থেকে বলে দিতাম যে এই গ্রামে আমরা আসছি। পড়াটা, শিক্ষাটা যে কি জিনিস আর কতটা দরকার ওইটাই বোঝাতাম। মানে আমি সানডে কোনোদিন ছুটি নিইনি। আমার প্রায় 29 বছর হয়ে গেল টিচিং লাইনে, কিন্তু আমার টিচিংয়ের ধরনটা একদমই অন্য। তো এই যে স্কুলগুলো আপনি তৈরি করেছিলেন, সেখানে কি বাচ্চারা বিনা পয়সায় পড়তো? না, প্রথমটা যখন আমি স্কুল তৈরি করেছি, আমি আপনাকে বললাম আমি প্রোগ্রাম করতাম, তো প্রোগ্রাম করে কিছুটা আমি ফান্ড করেছিলাম। প্রথম স্কুলটা কিন্তু আমরা নিজের থেকে আমি করেছি, কিন্তু পরের স্কুলগুলোতে খুব কম, যারা দেবার Nominal fees, হ্যাঁ, যারা দেবার ইচ্ছে দেখ, যে পাচ্ছে না সে তাকে দিতে হবে না, এইভাবে স্কুলগুলোকে করেছি। কিন্তু পরে পরে দেখলাম এইভাবে আমি 5টা স্কুলকে ডেভেলপ করেছি, ঝাড়খণ্ডে 5টা স্কুল। এখন আমি পুরুলিয়াতে এসছি, আমার কিছু মাস হলো পুরুলিয়াতে আসা, এখানেও আমি একটা স্কুল জয়েন করেছি। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া কিভাবে আসলেন? পুরুলিয়াতে আমাদের বাড়ি, কর্মসূত্রে আমার হাজব্যান্ড ঝাড়খণ্ডে ছিল, মানে গমিয়াতে। এখন ওইভাবে চলছে? করে যাচ্ছি। এখন ওই স্কুলটা 7 মাসে 150 বাচ্চা হয়েছে। বাহ, আমার মনে হচ্ছে নেক্সট ইয়ার ওটাকে 300 বাচ্চা আমি করে নেব। খুব ভালো উদ্যোগ নিয়েছেন সুমনাদি। এইভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিন সব দিকে, গ্রামে গ্রামে একদম। আমার ছেলেকেও আমি পড়াশোনা করিয়ে এখন মাইক্রোসফটে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও আমেরিকাতে আছে। আমার মেয়ে MBA করেছে, বিএড করেছে, ও দিল্লি পাবলিক স্কুলে দিল্লিতে পড়ায়। সম্পূর্ণ প্ল্যান করে সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিয়েছে। খুব ভালো, এরকম ভাবে থাকুন। এখন তো প্রচুর সময়, এখন আপনি বাচ্চাদেরকে তৈরি করবেন আর কি আছে। অল দ্য বেস্ট। সুমনাদি, এতগুলো বাচ্চাকে নিয়ে আপনি কাজ করেন, আপনাকে একটা ছোট্ট অ্যাডভাইস দিই। এই বর্ষায় ভিজে ভিজে বাড়ি ফেরার পর বাচ্চাদের রোগ হওয়াটা অবধারিত, তাই শুধু স্নান করলে হবে না, চাই পরিষ্কার স্নান। তাই জন্য সাবান দিয়ে ঘষে ঘষে নিজেকে পরিষ্কার করতে হবে। স্যাভলন গ্লিসারিন সাবান আপনাকে দেবে অতিরিক্ত সুরক্ষিত ত্বক। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পাবেন সুস্থ স্নান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্যাভলন এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। সুমনাদি, এবার আপনার সাথে খেলবো। আপনার কোন ঘর লেখা আছে দেখুন একবার। রান্নাঘর। রান্নাঘর, বাহ ফ্যান্টাস্টিক। আসুন। দেখুন তো কি লেখা আছে। ও বাবা, স্যালাড বানান। খুব সুন্দর। দেখুন এখানে কি কি রয়েছে। লাভলি। স্টার্ট, কাম অন কাম অন। সাবধান, হাত কাটেন না যেন। চলো, ওকে ওকে। নিশ্চয়ই স্যালাড খাওয়া হয়। হ্যাঁ। চলো চলো চলো, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। গাজর। এবার সাজান। চটপট দিলি, দু হাতে তাড়াতাড়ি করতে হবে, এত ই করলে হবে না, সুন্দর করে চটপট করতে হবে, কাজটা শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি। মধ্যে আমি গাজরটা দিন। ভেরি গুড। চলুন 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 চলুন। লাভলি। সুবর্ণদির টাইম 1 মিনিট 35 সেকেন্ড। শ্রীরাধা, হাতের কাজ করো। শুরু করলে কিভাবে এই কাজ? খুব ছোট থেকে বিয়ে হয়ে যায় গ্রামে, তো দিদি আমার গ্রামেই বাড়ি। প্রায় 7-8 বছর খুব সুন্দর একটা মেয়ে হয়। গরিব মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি। আমার স্বামীর ছোট্ট একটা মুদির দোকান। মেয়ে 7 বছরের হলো। 7 বছরের হওয়ার পরে আমার একটা ছেলে হলো দিদি। খুব সুন্দরভাবে ছেলেকে মানুষ করেছি। শাশুড়ি শ্বশুরমশাই ওরা খুবই ভালো। আমি ছোটবেলায় আমার বাবার বাড়িতে নাচ গান একটু আধটু শিখেছি দিদি। ছোট ছোট বাচ্চাদেরও একটু শেখাতাম, সেই নিয়ে খুব সুন্দর ছিলাম দিদি। আমার ছেলের যখন 2 বছর বয়স হলো দিদি, হঠাৎ করে একদিন জ্বর হয়।
জ্বর হতে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। স্থানীয় ডাক্তারবাবু বললো ওটা একটা ভাইরাল ফিভারের জ্বর হয়েছে, কোনো ভালো হসপিটালে নিয়ে গিয়ে দেখাও, ভালো হয়ে যাবে। দিয়ে দিদি নিয়ে গেলাম, কলকাতায় এসেছিলাম, দেখালাম। ওখানে বললো যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে। সেই থেকে দিদি আমি বোম্বে গেলাম, আমার হাজব্যান্ড, আমি সেখানে থাকি দিদি। মানে আমাদের তো সেরকম আর্থিক অবস্থা নেই এত খরচ করার মতো। যাই হোক, এদিক ওদিক করে কোনো রকম চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। কোথায় গেলে বোম্বেতে? টাটা মেমোরিয়াল। কোনোভাবে চিকিৎসাটা আমরা চালিয়ে শুরু করলাম। গিয়ে থাকার কোনো জায়গা ছিল না দিদি। দিন 15 মতো আমরা রোডের উপরেই কাটাই। গাড়ি আসতো দিদি, বাচ্চাটাকে কোলে নিয়ে বসে থাকতাম। আবার গাড়ি চলে গেলে টুপ করে বাচ্চাটাকে নিয়ে শুয়ে পড়তাম। চলতে চলতে যখন ফার্স্ট কেমোটা চালু করে দিদি, তখন বলল যে আপনাদের ওই রাস্তায় থাকলে হবে না, আপনাদের কোনো একটা জায়গায় শিফট হতে হবে। কোথায় যাব তখন বাচ্চা নিয়ে? একটা ওই হসপিটালের মাধ্যমে একটা সংস্থা আছে দিদি, সেই সংস্থাতে আমরা গিয়ে অ্যাপ্লাই করি। ওনার সেই সংস্থাতে আমাদের থাকতে দেয়। হসপিটাল করতাম, এদিকে বিনা পয়সায় থাকতেও হবে, ওর চিকিৎসাও চালাতে হবে, এটা আমাদের মাথায় ছিল দিদি। ওখানে থাকাকালীন ওইখানকারই দিদিরা এই সব জিনিস তৈরি করতো দিদি। ওটা আমি মন দিয়ে একটু শিখলাম। ছেলেকে হসপিটালে নিয়ে যেতাম, যেটুকু টাইম পেতাম ওনাদের কাছে বসে থাকতাম দিদি। কোনো কিছু জিনিসটা একটু শিখতে ভালো লাগতো, এটা ছোট থেকে আমার। শিখে বাড়ি আসি দিদি। কদিন ছিলে টাটা মেমোরিয়ালে ওখানে? প্রায় 3 বছর দিদি। 3 বছর? হ্যাঁ। তো মেয়ে কার কাছে থাকতো? মেয়ে আমার শাশুড়ি, শ্বশুর মশাই, আমার দেওর, যা, ওদের কাছেই আর থাকতো। তুমি বর আর ছেলে ওখানে? হ্যাঁ। তো 3 বছর টানলে কি করে? এত অর্থ কোথা থেকে পেলে? বড় বড় ইন্ডাস্ট্রিয়ালে যেতাম, গিয়ে ওনাদের বুঝিয়ে বলতাম, ওনারা কিছু সাহায্য করতো। বাড়ি থেকে সবাই পয়সা পাঠাতো। আমার বাবা অনেক হেল্প করেছেন, এদিক ওদিক টাকা পয়সা ম্যানেজ করে। যত আত্মীয় বন্ধু বান্ধব সবাই আমাদের কাছে দাঁড়িয়েছিল দিদি, কিন্তু ছেলেটাকে আমরা পাইনি দিদি। লাস্ট বললো যে বাড়ি নিয়ে চলে যান, আমাদের কাছে আর কোনো চিকিৎসা নেই। আর ও যেমন শক্তিশালী ছিল, রোগটাও তেমন ছিল দিদি। আমরা বাড়ি নিয়ে চলে আসি দিদি। আর বাড়িতে 1 বছর ভালো ছিল, কিন্তু রোগটাও ওর কমেনি। আমরা এই নেতাজি ক্যান্সার হসপিটালে গিয়ে ভর্তি করলাম দিদি। টানা চলতে থাকতো দিদি এইভাবে আমাদের জার্নি। আজকে হয়তো বাড়ি গেছি রক্ত প্লেটলেট দিয়ে, রাত্রি 1টা-1:30 হয়ে গেছে বাড়ি যেতে দিদি। আবার ঠিক ভোরবেলা অসুস্থ, আবার নিয়ে চলছি। এইভাবে দিদি আমাদের চলছিল। চলতে চলতে একদিন আজকে 7 মাস আগে দিদি আমি হারিয়ে ফেলি আমার ছেলে। তারপর মানসিক তো অবস্থা জানেন দিদি, একটা মায়ের কাছ থেকে একটা সন্তান চলে গেলে সেই মায়ের কি হয়, ওটা তো আমার একটা অঙ্গেরই মতো। সবাই বলে দেখ তোর একটা মেয়ে আছে, মেয়েটাকে বড় করতে হবে, মেয়েটাকে মানুষ করতে হবে। এইভাবে দিদি মেয়েটাকে বড় করি, একটু একটু করে মনটাকে নিজেকে বলি যে আমি যদি ভেঙে পড়ি পুরো পরিবারটা আমাদের ভেসে যাবে। ধীরে ধীরে দিদি আমি নিজেকে মানে ভাবি যে যা চলে গেছে আমি আর ঘুরে পাবো না, কিন্তু যে আছে তাকে সুন্দর করে মানুষ করবো দিদি। এই আশা নিয়ে আমি আমার মেয়েকে একটু করে পড়তে বসাই, একটু গান, নিজে যেহেতু জানি একটু গান একটু নাচ এইসব শেখাই। সবাইকে আমি বোঝাতে থাকি, দেখো তোমরা তো সারা জীবন মাঠে ঘাটে খাটছো, আমি একটা পাইপের কাজ শিখে এসেছি, তোমরা করবে গো। কোনো একটা জিনিস ভালো লাগছে স্বামীর কাছে কেন চাইবে? এইভাবে দিদি আমরা বসে বসে করতে থাকি। এ দোকান ও দোকান, এর বাড়ি গিয়ে ওর বাড়ি গিয়ে বলি কিনবে গো, এগুলোর খুবই সামান্য দাম, কিনো না তোমরা। নিজেকে শক্ত হয়ে দিদি ওদেরকে সঙ্গে নিয়ে এই জিনিস আমি গড়ে তুলি। দিয়ে একদিন মনে মনে সব দিদিদের বললাম, দেখো অনেকের ঘরে তো বাচ্চা কাচ্চা খেতে পায় না, আমাদের এই যে পয়সাটা আমরা সংসারে যেরকম খাই ওই বাচ্চাগুলোকে যদি একটু খাওয়াই, তোমরা কি রাজি আছো? বলে হ্যাঁ খাও, আমরাও সবাই রাজি আছি। এইভাবে দিদি আমরা সবাই দোকানে দোকানে এই জিনিসগুলো দিই, তা থেকে নিজেদের সংসার খরচও চালাই দিদি। মেয়েকে ভালো করে মানুষ করছো? হ্যাঁ দিদি। মেয়ে এখন কত বড়? মেয়ে এই 12 বছর। স্বামী কি করছে এখন? সেই দোকান আছে দিদি। তাহলে এখন তোমরা সবাই মিলে কজন মিলে কাজ করছো? 25 জন কাজ করছি।
তুমি যে ঘুরে দাঁড়িয়েছো মন শক্ত করে, তুমি যে সবার পাশে দাঁড়াচ্ছ এবং সবাইকে তুমি ভালো পথ দেখাচ্ছ, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ দিদি। এভাবে জীবনে এগিয়ে যাও শ্রীরাধা, মেয়েকে ভালো করে মানুষ করো, আর তুমি তোমার কাজও মন দিয়ে করো। হ্যাঁ দিদি। ভালো থেকো শ্রীরাধা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্যাভলন এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। শ্রীরাধা, তোমার কি খেলা এসছে দেখো, কোথায় খেলা? বেডরুম। এসো তুমি। দেখো তোমার লেখাটা পড়ো। বিছানা গুছিয়ে মশারি টাঙানো। চলো স্টার্ট, কাম অন গো। একদম চটপট লাগাও। ওটা না, ওটা ওদিকে, হ্যাঁ ওটা ওদিকে লাগাও, এটা এদিকে দাও। চলো নিজে ভেতরে ঢোকো, এবার মশারি গোঁজো। শ্রীরাধা খেলাটা শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ডে। বেরো এবার, এবার তো আমাদের আরো খেলতে হবে, ঘুমিয়ে পড়লে তো হবে না। শিখাদির সাথে কথা বলবে এবার। স্টেশনারি দোকান আপনার, হ্যাঁ দিদি। শুরু হলো কিভাবে এই দোকান? মধ্যবিত্ত পরিবারের দিদি জন্ম। বাবা মার অবস্থা আর্থিক খুব ভালো ছিল না। 4 ভাই বোন আমরা, 2 ভাই 2 বোন, তার মধ্যে ছোট আমি। অল্প বয়সে দিদি আমার বিয়ে হয়ে যায়। তো শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাইকে নিয়েই একসঙ্গে থাকতে হতো। আর স্বামীর রোজগারও বেশি ছিল না দিদি, 2000 টাকার রোজগার করতো। তাই দেখেই আমি দিদি গেছি। যেহেতু আমার বরের রোজগার কম, তখন আমার একটা মাথার মধ্যে চিন্তাও হলো যে ঠিকই তো, এই টাকার মধ্যে আমি থাকবো কি করে। তখন আমার বাচ্চা হলো, বড় মেয়ে হলো, তার 5 বছর পরে ছোট মেয়ে হলো। ছোট মেয়ে হওয়ার পরে তখন আমার একটা স্বামী বলল যে দোকান করব শেয়ারে, টাকা পয়সা খুব একটা নেই, তো এইটুকু দিয়ে নেমে দেখি, তারপর দেখা যাবে যে কি হয়। তো দিদি আমি তখন বললাম ঠিক আছে দেখো। তখন দোকানটা চালু করলাম, করে তার 3-4 মাস পরে আমি দেখলাম যে আমার ঠিক শেয়ারে ভালো লাগছে না। কেননা একটা জিনিস নিতে গেলে ওকে বলে নিতে হচ্ছে, তারপরে এই দোকান থেকে এটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে। তখন আমি ওকে বললাম কি যে ঠিক আছে তুমি এক কাজ করো, দুজনের মধ্যে যে কোনো একজন নাও, যদি ও নিয়ে যায় ওকে দিয়ে দাও, যদি আমি নিতে পারি তাহলে আমি নিয়ে নেবো। তখন এই বলে আমরা দুজনে কথাবার্তা বললাম। তখন ও বলল যে আমি মনে হয় নিতে পারবো না। তখন এবার আমি তো চিন্তা, আমার তো আর পয়সা নেই, আমি দোকানটা কি করে নেব। তখন আমি আমার ননদকে ধরলাম, তাড়াতাড়ি করে আমার ননদ সমস্ত ব্যবস্থা করলো, লোনটা নিয়ে নিলাম, নিয়ে ওকে পার্টনারশিপকে আমি অর্ধেক ব্যালেন্সটা দিয়ে দিলাম, দিয়ে ও দোকানটা ছেড়ে দিল। স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকানটা চালু শুরু করে দিলাম। বাচ্চাগুলো ছোট ছোট, তারপর স্কুল পড়াশোনা, তখন ও 10টা অবধি থাকতো, আর আমি 10টার মধ্যে বাচ্চাদের যত স্কুলের টিফিন খাওয়া, ওর অফিসের রান্না করে রেখে আমি আবার দোকানটায় চলে যেতাম। একদম ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টাইম দিতাম। আর সব রকমের দিদি আইটেম আমি রাখতাম, 2 টাকা থেকে 5 টাকা থেকে শুরু করে আমি সব রকম মাল দিতাম, যার কারণে আমার কাস্টমার এলে ফিরে যেত না। অত সকাল থেকে দোকান চালাতেন, সংসারের সময় দিতে? দিদি সকালবেলা ও যেত দোকান খুলতো, আর আমি বেলায় যেতাম, কাজটা সেরে একটু বেলায় যেতাম, গিয়ে তারপরে আমি বসতাম, ও অফিস চলে যেত, তারপর কোম্পানি আসতো, কোম্পানির সঙ্গে আমি প্রথম ডিল করতাম, তারপর ও মাল দিয়ে যেত, সকালবেলা কিছুটা মাল দিত, রাত্রে অফিস থেকে এসে কিছুটা মাল করে দিত, তারপরে বিকেলবেলা আবার 4টের সময় বাচ্চাগুলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে শাশুড়ির কাছে
আবার আমি দিদি দোকান খুলতে চলে আসতাম। 9টা অবধি ওর সঙ্গে থাকতাম, যেহেতু ও অফিস থেকে এসে মাল আনতে যেত, মাল এনে তারপর আমাকে ছাড়তো, তারপরে আমি দিদি বাচ্চাদেরকে গিয়ে আবার দেখাশোনা করতাম। প্রচুর ব্যস্ততা, এইভাবেই চলছে এখনো? এইভাবে দিদি এখনো চলছে। কত বছর হয়ে গেল? 18 বছর এইভাবেই চলছে? এইভাবেই চলছে দিদি। এর থেকে আমি একটা মেয়েকে গ্র্যাজুয়েশন করিয়েছি, একটা মেয়ে এইচএস পড়ছে, বাহ। আর মেয়ে চাকরি করছে, আর আমি এর থেকে লোন শোধ করেছি, একটা ফ্ল্যাট করেছি, একটু বাহ। জায়গা করেছি, করে আজকে দিদি আমি হ্যাপি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। দোকানের নাম কি দিয়েছেন? SM স্টোর্স দু স্বামী স্ত্রীর নামে। ভালো লাগলো শিখাদি, কথা বলে পরিচয় হয়ে, ভালো থাকবেন। থ্যাংকস দিদি। শিখাদি কোন ঘরে খেলা পড়েছে? বসার ঘর। বসার ঘর, চলে আসুন। পড়ুন। কুশনে কভার পরান, বই গুছিয়ে আলমারিতে রাখুন। স্টপ। সুন্দর করে বসাবেন। ভেরি গুড। শিখাদি খেলাটা শেষ করেছেন 51 সেকেন্ডে। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুধা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শিখাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শ্রীরাধা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন সুমনাদি 5 পয়েন্টস। সুধার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। শিখাদির পছন্দ হ্যান্ড ব্লেন্ডার, শ্রীরাধা পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, সুমনাদির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুধা। সুধার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকে আমাদের স্পেশাল গেস্ট সুপ্রদীপ বাবু। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা মাছের ছবি এসছে, তো এমন একটা গান গাও যেটার মধ্যে মাছ শব্দটা আছে, বা যে কোনো মাছের নাম দিয়ে গান বলো। শ্রীরাধা। রুই কাতলা ইলিশ তো নয়, হায়রে কি যে করি, জাল ফেললাম জলের মধ্যে, উঠলো যে জল পরি, একদম, very good. উঠলো যে জল পরি। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় গান রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। শিখাদি। নয়ন সরসী কেন পড়েছে জলে। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারে যে অচেনায়, নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারে যে অচেনায়। গানটার মধ্যে কেমন মেয়ের কথা বলা হয়েছে? বলো। সুধা। কাচলা মেয়ে। 5 পয়েন্টস। কাজলামে সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। সুধা, ওখানে অনেকগুলো শাড়ি ঝুলছে, তোমার যেটা ইচ্ছে নিয়ে নাও। কোন জানায়
খুঁজেছি তারে যে অচেনায়। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা গান বানাতে হবে। বলো সুমনাদি। কাহার নয় দাদরা বাজাও। 5 পয়েন্টস। শুনে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। গানটা হোক দাদা। বাহার বানোয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানোয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানোয় দাদরা বাজাও। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। आजा जा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा। ओ आजा 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 जा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा। ओ आजा 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 आजा। গানটার মধ্যে দুটো জোড়া শব্দ আছে, কোন দুটো? বলো সুধা। আজা আজা ওয়াল্লা ওয়াল্লা। 5 পয়েন্টস। आजा आजा সঙ্গে এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুধা 10 পয়েন্টস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ মেকার সুধার জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। আবার রেড ফেস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, কিন্তু যে শব্দগুলো পড়ে শোনানো হবে সেই শব্দগুলোকে গেস করতে হবে। আর সেই শব্দগুলো বলবে তোমাদের 4 জনের বরেরা। 1 মিনিট সময়, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। সুধা, বরের নাম বলো। তপন দত্ত। তপন বাবু আসুন। এসিটা যখন সারাতে সারাতে কি বলেন? জাস্ট চিল 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 করছে। তপন বাবু শুরু হয়ে যাক। টিফিন টিফিন, তালা তালা, পাউরুটি পাউরুটি পাউরুটি। ঠান্ডা জানলা। বেশি মিষ্টি। বেশি প্লাস্টিক। টিফিন টিফিন, টেবিল। ঠান্ডা ঠান্ডা। যেগুলো পারোনি সেগুলো সরব। টিফিন, তালা আর বেশি। দুটো পেরেছো 4 পয়েন্টস। সুমনাদি, আপনার হাজবেন্ডের নাম কি? প্রবীর সরকার। প্রবীর বাবু আসুন প্লিজ। বরকে কি বলবে? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। স্টার্ট। শরবত শরবত শরবত। আলতো আলতো, ঝিঙে ঝিঙে ঝিঙে, চিড়ে। পাংচার পাম। পাংচার, পামচার। বড়া
পড়া। আলতো। দুটো পারেননি দিদি, সে দুটো শুনে নিন। ঝিঙে আলতো। তিনটে পেরেছেন, 6 পয়েন্টস। শ্রেয়াদা, বরের নাম বলো। বিনয় সাঁতরা। বিনয়। বরের সাথে কেমন সম্পর্ক? 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ। স্টার্ট। মুদি খানা। মুদি খানা। মিস্ত্রি দানা। ঘটি। ঘটি। পাইপ। পাইপ। সবজি। সবজি। মশলা। মশলা। মুদি খানা। মুদি খানা। মুরগি ছানা। যে দুটো পারোনি শুনে নাও এবার। মুদি খানা আর পাইপ। তিনটে পেয়েছো, 6 পয়েন্টস। শিখাদি, বরের নাম কি? মিন্টু দাস। মিন্টু বাবু। বর যখন পাড়া দিয়ে যায় সবাই কি বলে? খোকা বাবু যায়, লাল জুতো পায়। স্টার্ট। ভাসুর। ভাসুর। ভালু। পয়সা। মশা। পয়সা। বর্ষা। সেলফি। টিফিন। সেলফি। টেবিল। শিশির। শিশির। চানাচুর। 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 পয়সা। বর্ষা। পয়সা। পয়সা। ভাসুর। ভাসুর। যে তিনটে পারোনি এবার বরের থেকে শোনো। ভাসুর, সেলফি আর শিশির। দুটো পেরেছো, 4 পয়েন্টস। থার্ড রাউন্ডে স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমনা দি এবং শ্রীরাধা, দুজনেই 6 পয়েন্টস। শ্রীরাধার পছন্দ কুকুমনি আলতা ও সিঁদুরের তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুর কৌটো এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমনি সিঁদুর ও আলতা। ওকে। সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। সেকেন্ড পজিশনে দুজন, সুধা এবং শিখা, দুজনেই 4 পয়েন্টস। শিখাদির পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সুধাদির জন্য রয়েছে সানরাইজের তরফ থেকে মাস্টার্ড অয়েল এবং সঙ্গে রান্নার বিভিন্ন ধরনের মশলা। ফিরলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে পাজিমা। আমাকে জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেজিটেবল ক্লিনার। বাদাম, গামলা, চন্দন, তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ। এবার বলো শিখাদি। বাগান। বোঝাও। বাদামের বয়াকার, গামলার গয়াকার, দন্তেন্ন। বাগান। 25 সঙ্গে ভেজিটেবল ক্লিনার। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আর্টের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঁদিকে লেখা রয়েছে আত্ম, আর ডান দিকে অনেকগুলো শব্দ আছে, তার মধ্যে থেকে তিনটে শব্দ খুঁজে বার করো যেটা আত্মর পরে বসালে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। আত্মসম্মান, আত্মরক্ষা, আত্মপ্রকাশ।
ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। প্রথম অক্ষর বাদ দিলে জোড়া অঙ্গে চেনা, সারাদিন ব্যস্ততা, বেচা এবং কেনা। এবার বলো সোনাদি। বিক্রেতা। দোকান। কান, কানটা হচ্ছে আমাদের অঙ্গ, জোড়া দুদিকে থাকে, আর বেচা কেনার দোকানে হয়, তাই দোকান। -10 সোনাদি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং তামার বটলের সেট। তোমার কাকা, তার জামাইবাবু, তার শ্বশুর, তোমার কে? এবার বলো শ্রীরাধা। আমার মেসোমশাই। আমার ঠাকুরদা। তোমার কাকা, তার জামাইবাবু হচ্ছে তোমার পিসে মশাই, তার শ্বশুর হচ্ছে তোমার ঠাকুরদা। -10 শ্রীরাধা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে সুধা স্কোর 54, শিখাদি স্কোর 44। দুজনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার, সবাই খেলতে পারবেন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো সুধা। কাক ভেজা বৃষ্টি। সুধা বলছে কাক ভেজা বৃষ্টি, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুধা দত্ত with 84 points। এটা তোমার শ্রীরাধা, শিখাদি আপনার, সুমনাদির, উইনারের ট্রফি সুধা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এই ছিল দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছানামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছানাম। আজকের মতন এই পর্যন্ত বিদায় চাইছি সকলের কাছ থেকে। দেখা হবে আগামীকাল, সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।